আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ। মূল্যস্ফীতি 6.5% নামানো ও রিজার্ভ বাড়ানোই বড় চ্যালেঞ্জ। চাল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় 20 পণ্যের উৎসে কর কমল বাজেটে। বাড়ছে বিদেশি এসি ও ফ্রিজ সহ শৌখিন জিনিসের দাম। জ্বালানি ঘাটতির মধ্যে বিদ্যুতে বরাদ্দ বাড়িয়ে কমানো হলো গ্যাস অনুসন্ধানে। আগের মতোই গুরুত্ব অবকাঠামো ও যোগাযোগ খাতে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তায় 38,259 কোটি টাকা বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব আরোপ। এবং টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা। ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বিসিবির নতুন পরিকল্পনা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইটালিতে মানব আকৃতির রোবট তৈরির খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই জাতীয় বাজেট 2024-25। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। নিজের প্রথম বাজেট দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে 6.5% নামাবেন তিনি। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ে কিছু বলেননি তিনি। গতানুগতিক কথার পুনরাবৃত্তি করেছেন। বারবার বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি পূরণ অগ্রাধিকার তার। বাজেটের দর্শন এবং কাঠামো জানাতে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। তার সঙ্গে কথা বলবেন আমাদের সহকর্মী রিজভি নওয়াজ। ধন্যবাদ বুশরা। আমি দর্শক শুরুতেই আপনাদেরকে একটু বলতে চাই যে বাজেটের যে আজকে যে বাজেটটি অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী পেশ করলেন জাতীয় সংসদে, সেই বাজেটের পেশের আগে একটি প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াটি বরাবরই অর্থমন্ত্রীরা এবং সরকার অনুসরণ করে থাকে। আমি দর্শকদেরকে ছবি দেখাতে চাই। যেটি হয়, বাজেট পেশের আগে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক বসে জাতীয় সংসদ ভবনে, এবং সেই মন্ত্রিসভার বৈঠকে যে প্রস্তাবিত বাজেটটি সেটি অনুমোদন হয়। এরপর আজকে 6 জুন বৃহস্পতিবার বিকাল 3টায় যে সংসদ অধিবেশন, বাজেট অধিবেশন গতকাল শুরু হয়েছে, সেখানে অর্থমন্ত্রী সংসদে স্পিকারের অনুমতি নিয়ে বাজেটটি পেশ করা শুরু করেন। আমি শুরুতেই দর্শক আপনাদেরকে একটু বাজেটের যে আকার এবং বাজেটের যে দর্শন সেটি বলে আসতে চাচ্ছি। আপনারা এর মধ্যে জেনে গেছেন এবং গত কয়েকদিন ধরেই আমরা পত্রপত্রিকায় বাজেটের আকার কি থাকছে না থাকছে এগুলো নিয়ে ডিটেল বলছি। আমি একটু দেখাতে চাই যে প্রস্তাবিত বাজেটের যে আকার সেটি 7,97,000 কোটি টাকা, অর্থাৎ সরকার ব্যয় করবে এই পরিমাণ টাকা। এখন যে অর্থবছরটি চলছে, এই অর্থবছরে সংশোধনের পর বাজেটের আকার 7,14,418 কোটি টাকা। টাকার অঙ্কে বাজেটটি বেড়েছে আসলে 82,582 কোটি টাকা। আমি দর্শক, আমরা বাজেটের দর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন। স্মার্ট বাংলাদেশে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এটি হলো এই বাজেটের দর্শন। আমরা পরের স্লাইডটা চলে যাচ্ছি। বাজেটের অগ্রাধিকারগুলো, এখানে 14টি অগ্রাধিকার বলা হয়েছে। বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বলেছেন, আমি সবগুলো পড়ব না। মোটা দাগে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, তরুণদের প্রশিক্ষণ, মৌলিক স্বাস্থ্যসেবা, কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান। আমরা পরের স্লাইডে চলে যাই, আবার পরেরটায় চলে যাই। সবচেয়ে শেষে দেখবেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা। এইটাই হচ্ছে বাজেটের অগ্রাধিকার, যে অগ্রাধিকারগুলো ঠিক করা হয়েছে দর্শক সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে। আমরা পরের স্লাইডে চলে যাই।
বাজেটের আকার যেটি আমি বলছিলাম 7,97,000 কোটি টাকা, এবং এই চলতি বাজেটের আকারটি ঠিক করা হয়েছে 7,14,418 কোটি টাকা। পরের স্লাইডে চলে যায়। টাকার অঙ্কে বাজেটের আকার বেড়েছে 82,582 কোটি টাকা। নেক্সট স্লাইডে যাই। আমরা যে ব্যয় এবং আয়ের এবং ঘাটতি, যেটা সরকার ব্যয় পরিকল্পনা যেটা করেছে, সেখানে আয় হবে দর্শক দেখতে পাচ্ছেন 5,45,000 কোটি টাকা। সো ঘাটতি থাকবে প্রায় 2.5 লাখ কোটি টাকা। আমরা পরের স্লাইডে ঘাটতিটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ঘাটতি 2,51,600 কোটি টাকা, যেটা জিডিপির 4.5%। পরের স্লাইডে চলে যাই। আমরা আয় যে সরকার আয় করবে 5,45,000 কোটি টাকা, এই আয়গুলো কোত্থেকে আসবে? কর থেকে আসবে 4,95,000 কোটি টাকা। এই করের মধ্যে সবচেয়ে বড় অংশ এনবিআর 4,80,000 কোটি টাকা আয় করবে। এই এনবিআর বহির্ভূত কর আছে, কর ব্যতীত প্রাপ্তি আছে, বিদেশি অনুদান যদি আমরা ধরি 4,400 কোটি টাকা, মোট 5,45,000 কোটি টাকা। এই যে ব্যয় কোথায় করবে সরকার এই যে আগামী 1 বছর? সেই ব্যয়টা হবে পরিচালন ব্যয়ে 5,06,971 কোটি টাকা, উন্নয়ন ব্যয় যেটি আমরা আসলে এডিপি হিসেবে জানি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বড় একটা অংশ, সেটা 2,81,000 কোটি টাকা, এবং ঋণের পরিশোধ, যে ঋণের বিদেশি এবং দেশি যে ঋণ, সে সুদ পরিশোধে আমাদের ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। আমরা পরের স্লাইডটি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে ঘাটতি অর্থায়নের কথা বলেছিলাম 2,51,600 কোটি টাকা, এই ঘাটতিটি আসলে কোন কোন জায়গা থেকে সরকার মেটাবে? বিদেশি উৎস থেকে ঋণ পাবে 90,700 কোটি টাকা, দেশি ব্যাংক থেকে সরকার ঋণ নেবে 1,60,000, দেশি উৎস থেকে নিবে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকের ঋণ আছে 1,37,500 কোটি টাকা। পরের স্লাইডটিতে আমরা দেখাতে চাচ্ছি সরকার কিন্তু এই যে চলতি বাজেট যেটি শেষ হবে এই জুনের 30-এ, সেইখানে 1,32,395 কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলেছিল, কিন্তু আদতে ঋণ নিতে হচ্ছে এর চেয়ে প্রায় 22-23 কোটি টাকা বেশি। আমি ফিগারটি গ্রাফিক্সে পরের স্লাইডে দেখাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যে এরই মধ্যে 23,540 কোটি টাকা বাড়িয়ে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা সরকার ঠিক করেছে 1,55,935 কোটি টাকা। কারণ বেশি ঋণ নিতে হচ্ছে। আমরা এনবিআরের যে আয় করার কথা ছিল, সেই আয়টি আসলে এনবিআর 2017 সাল বাদ দিলে আর একবারও আয় করতে পারে নাই। এনবিআর যেহেতু আয় করতে পারে না, সো আমরা বাধ্য হয়ে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তো আমার কাছে এই ছিল বাজেটের সামগ্রিক যে কাঠামো। এবং দর্শক, আমি চলে যাচ্ছি অর্থনীতিবিদ ডক্টর রাজ্জাক। আমি জানতে চাই, আপনি দেখলেন এবং আপনারা এটি নিয়ে কাজ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বারবার এসছে, মূল্যস্ফীতি এখনও 10%-এর আশেপাশে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া এটা 4-এর নিচে, আমরা পারছি না। সামষ্টিক অর্থনীতির বেহাল অবস্থা, এগুলো অ্যাড্রেস করার মতো যথাযথ কর্মপরিকল্পনা আপনি দেখছেন কিনা বাজেটে? রিজভি, আপনাকে ধন্যবাদ। স্বাদ এবং সাধ্যের মধ্যে যে নিরন্তর সংঘাত থাকে, সেটার আমরা একটা প্রকট রূপ দেখেছি এই বছরের বাজেটে। অর্থমন্ত্রী চেষ্টা করেছেন এটাকে ম্যানেজ করতে। আপনি জানেন যে গত 2 বছরের পুঞ্জীভূত এবং ক্রমবর্ধমান যে আমাদের ম্যাক্রো অর্থনীতির যে চ্যালেঞ্জেসগুলো আছে, সেটার মধ্যে থেকে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন এই চ্যালেঞ্জেসগুলোকে বের করে নিয়ে আসতে। দেখুন, বাজেটের পরিধির যে গতি সাধারণত বাড়ে, 12 থেকে 14 ভাগ পর্যন্ত শতকরা হারে বাজেটের গতি বাড়ানো হয় প্রত্যেক বছর। এবছর উনি এটাকে চেষ্টা করেছেন 5 ভাগের কাছাকাছি রাখতে। কারণ কি? এটার গতি কমিয়ে উনি মূল্যস্ফীতির লাগামকে টেনে ধরার চেষ্টা করেছেন। কিন্তু তারপর রিজভি, প্রশ্ন থেকে যায় যে বাজেটটা আমরা দেখলাম তার মাধ্যমে মূল্যস্ফীতির সেই লাগামকে আমরা টেনে ধরতে পারবো কিনা। দুটো বিষয় এখানে বলতে চাই। প্রথমে দেখুন, এই যে আপনি একটু আগে বলেছেন ডেফিসিট ফাইন্যান্সিংয়ের কথা, যদি আপনি এই বছরের রিভাইজড বাজেট দেখেন, সেখানে কিন্তু সরকারের বাজেট ডেফিসিট হচ্ছে জিডিপির আকার অনুযায়ী 4.6% আপনি বলেছেন। আপনি যদি চিন্তা করেন যে সামনের বছরে যে বাজেট ডেফিসিট থাকবে, সেটাও কিন্তু 4.6% হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। তার মানে একই রকমের ডেফিসিট বাজেট দিয়ে আমরা কিভাবে সামনের বছরের মূল্যস্ফীতির লাগাম টেনে ধরবো, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটি প্রশ্ন দেখুন, এই বছরের মূল্যস্ফীতি কত? 10 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি খাদ্য মূল্যস্ফীতি। আর অর্থমন্ত্রী বলছেন যে উনি এটিকে 6.5 ভাগে নামিয়ে আনবেন এবং 6.7 ভাগ ওভারঅল জিডিপির প্রবৃদ্ধি অর্জন করবেন। প্রশ্ন হচ্ছে, যদি আপনার উচ্চ মূল্য অলরেডি থাকে এবং সেটার সঙ্গে যদি আপনি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চান, তাহলে কিন্তু আপনি ওই মূল্যস্ফীতি কিন্তু উস্কে দিতে পারেন আর কি। এটার পাশাপাশি যোগ হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের যে রিজার্ভের ক্রাইসিস আছে, এই রিজার্ভের ক্রাইসিস থাকা মানে হচ্ছে আমরা ইম্পোর্টকে কম্প্রেস করার চেষ্টা করছি এবং সেখানে একটা ভয় আছে যে কোনো সময় কিন্তু টাকার মূল্যমান কিন্তু আবার পড়ে যেতে পারে, সেটাও কিন্তু মূল্যস্ফীতি কিন্তু উস্কে দিতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাত, এখানে আমরা কোনো সময় আশা করি না যে বড় অঙ্কের বাজেট বাড়ানো যাবে, কারণ আমরা জানি আমাদের ফিসক্যাল স্পেসের সমস্যা আছে। ট্যাক্স জিডিপি রেশিও আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেই ক্রাইসিস আমাদের থাকবে। কিন্তু তারপরে যেটা আশা করেছিলাম
যে বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে হয়তো আরেকটু বাজেট বাড়বে। সরকার বাড়িয়েছেন 10,000 কোটি টাকা বাড়িয়েছেন, কিন্তু আমরা হিসাব করে দেখেছি সেটার মধ্যে 9,600 কোটি টাকায় খরচ হবে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন ম্যানেজমেন্ট সংক্রান্ত। তার মানে সুরক্ষা খাতে যেটা আসলে নিম্নবিত্তের হাতে যাবে সেখানে মাত্র 400 কোটি টাকা ব্যয় করা হবে। সুতরাং একদিকে বাজেটের মধ্যে মূল্যস্ফীতিকে আমরা কন্ট্রোল করতে পারবো কিনা সে সংশয় থেকে যাচ্ছে, এবং এটার সঙ্গে যোগ হচ্ছে আসলে আমরা দরিদ্র জনগোষ্ঠীকে কতখানি সুবিধা দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর রাজ্জাক। আমরা ফিরে যাচ্ছি বুশরা আপনার কাছে। জি, অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক এবং রিজভী নেওয়াজ দুজনকেই ধন্যবাদ সুন্দর একটি আলোচনার জন্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, গম, আলু, চিনির মতো 20টি পণ্যের উৎসে কর কমানো হয়েছে। দেশীয় শিল্প উদ্যোক্তা ও তথ্য প্রযুক্তি সেবার সম্প্রসারণে বিদ্যমান শুল্ক কাঠামোতে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন বাজেটে কর, ভ্যাট ও শুল্ক সুবিধার হ্রাস বৃদ্ধির কারণে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কমবে তা জানাচ্ছেন মাসরুর শাকিল। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। তাই এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় 20টি পণ্য ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল ও চিনির উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে দাম কমতে পারে গুঁড়ো দুধ, চকোলেট, ল্যাপটপ, রড, বার, অ্যাঙ্গেল, মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট এবং কৃষি যন্ত্রপাতির। নতুন করে কর আরোপ ও শুল্ক কাঠামোর কারণে দাম বাড়তে পারে মোবাইল ফোনের কল চার্জ, বিদেশি এসি ও ফ্রিজ, ফলের জুস, এলইডি বাল্ব, টিউব লাইট, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরনের ইট, গাড়ি, সিগারেট ও তামাক জাতীয় পণ্য, কোমল পানীয় ও ড্রিঙ্কস, কাজু বাদাম, পানের ফিল্টার, জেনারেটর, হাসপাতাল সরঞ্জাম এবং বিদেশি ফল ও ফুলের দাম। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবার বাজেট বরাদ্দ কমানোর প্রস্তাব রাখা হয়েছে। চলতি 2023-24 থেকে অর্থ বছরে 4,500 কোটি টাকা কমিয়ে 30,317 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশ্লেষণ জানাতে আমাদের স্টুডিওতে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম। তার সঙ্গে কথা বলছেন আমাদের সহকর্মী রফিকুল বাশার। ধন্যবাদ বুশরা। আমরা একটু বিদ্যুৎ জ্বালানি খাতের এক পলকে কিছু তথ্য জেনে নিই, তারপরে আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো। আমরা যদি দেখি যে বিদ্যুৎ জ্বালানি খাতে এবার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 30,317 কোটি টাকা। এর আগের বছর যেটা ছিল 34,819 কোটি টাকা। এবার 4,502 কোটি টাকা কমানো হয়েছে। এরপরে আছে যে উন্নয়ন বাজেটে খাত বরাদ্দ হিসাবে এবার এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বরাদ্দের 15.10%। এবার দেখা যাচ্ছে যেটা আপনার চলতি বছর আমরা যদি দেখি চলতি বছর বিদ্যুতে বাড়ানো হলো, জ্বালানি খাতে কিন্তু কমানো হয়েছে। বিদ্যুতে বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে 29,230 কোটি টাকা, যেটা সংশোধিত বাজেটে ছিল 27,175 কোটি টাকা। বাড়ানো হয়েছে প্রায় 2,055 কোটি টাকা। আমরা যদি পরে একটু দেখি জ্বালানিতে যেটা বরাদ্দ করা হয়েছে, জ্বালানিতে বরাদ্দ করা হয়েছে 1,087 কোটি টাকা। সংশোধিত বাজেটে ছিল 1,143 কোটি টাকা। এখানে বাড়ানো হয়েছে 87,000 কোটি টাকা। এই বিদ্যুতের চেয়ে জ্বালানিতে এবার বরাদ্দ কমানো হয়েছে। আমরা যেটা দেখছি যে বরাবরই আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না আমরা জ্বালানির অভাবে, এবং আমাদের ব্যাপক জ্বালানি ঘাটতি। আমরা দেখছি যে উদ্বৃত্ত বিদ্যুৎ আমাদের বসে থাকছে। এই প্রেক্ষিতে গত কয়েক বছর ধরে আমরা জ্বালানিতে অব্যাহতভাবে কম বরাদ্দ দিচ্ছি, কিন্তু বিদ্যুতে আমরা বরাদ্দ বাড়ছি। এই পরিস্থিতিতে আমাদের জ্বালানি ঘাটতি মোকাবেলায় যে গ্যাস অনুসন্ধানে কম বরাদ্দ হচ্ছে, এটা কিভাবে আপনি দেখছেন? আমাদের কি এই বাজেট আমাদের জ্বালানি সংস্থান করতে পারবে কিনা? দেখুন, আমরা পেট্রোবাংলার ঘোষণা শুনেছি যে তারা আগামী 2026 সালের মধ্যে 46টি কূপ খনন করবে।
তো সেই 46টি কূপ খনন করতে গেলে অনুসন্ধান কূপ খনন করতে মিনিমাম 200 কোটি টাকা লাগে বিদেশি দিয়ে করালে, আর নিজেরা করলে হয়তো 150 থেকে 170 কোটি টাকার মধ্যে করা যায় বাপেস যদি করে। তো 10টা কূপও যদি খনন করতে হয় সেখানেও 2000 কোটি টাকা লাগে। এখন বছরে কতগুলো কূপ খনন করবে শুধু আমি কূপ খননের ব্যাপারটা বলছি, এখানে পাইপলাইনের ইস্যু আছে, অন্যান্য অনেক ইস্যু আছে। সেই সব চিন্তা করে আমি যদি তাদের পত্রবাংলার ঘোষিত পরিকল্পনার কথা চিন্তা করি তাহলে আমার কাছে বর্তমানে যে বাজেটটা দেওয়া হয়েছে আমার কাছে এটা খুবই কম মনে হচ্ছে। এখন এলএনজি আমদানির জন্য আমাদের টাকা বরাদ্দ করতে হবে। এখন সেই এলএনজি আমদানির টাকা বা তেল কয়লা আমদানি করার জন্য টাকা বরাদ্দের কারণে যদি আমি এখন আমার নিজস্ব গ্যাস উৎপাদনের অনুসন্ধানের জন্য যে টাকাটা দরকার সেখানে যদি আমি কমিয়ে আনি, দীর্ঘমেয়াদে কিন্তু আমরা এটাতে ক্ষতিগ্রস্ত হব। আমি মনে করি দীর্ঘমেয়াদের জন্য নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন এবং যত টাকাই প্রয়োজন হোক না কেন, কারণ আমরা জানি আমরা যদি মাত্র 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করতে পারি সেখানে আমরা বছরে হাজার হাজার কোটি টাকার আমদানি থেকে আমরা রক্ষা পেতে পারি। আরেকটা বিষয় আমরা দেখছি যে এবারের বাজেটে মূল স্পিড হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করা। তা সেই অবস্থান থেকে আমরা যখন আমদানি নির্ভরতার দিকে যাচ্ছি যে এই বাজেটে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখছি যে আগামী বছর সরকার তার দেনা শোধ করার জন্য বারবার বিদ্যুতের দাম বাড়ানোর একটা দিকে যাচ্ছে। তো সেই অবস্থানে থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কি আদৌ সম্ভব কিনা, যেহেতু মানুষের দৈনন্দিন জীবনের সাথে বিদ্যুৎ জ্বালানির একটা ওতপ্রোতভাবে জড়িত। গত বছরের রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন খরচ হয়েছে, 11.5 টাকার মতো প্রতি কিলোওয়াট আওয়ারে হয়েছে। সেটা একটা রেকর্ডই ছিল কারণ অতি উচ্চ মূল্য ছিল জ্বালানির। কিন্তু এই বছরে সেটা ইতিমধ্যে 9 টাকা নেমে এসছে এবং সামনে আশা করি আরেকটু কমে আসবে। তাতে ভর্তুকির পরিমাণ কমে আসবে। একদম ভর্তুকি উঠিয়ে দিলে যেটা হবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানে আমাদের বিদ্যুতের খরচ, বিদ্যুতের মূল্যটা চলে যাবে এবং তাতে যেটা অসুবিধা হবে অর্থনীতিতে একটা মন্দাভাব আসবে। আর বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করলে দেশীয় যে উৎপাদন আছে, দেশীয় আমাদের প্রসেসিং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোর কিন্তু ইতিমধ্যেই ডলারের সংকটের কারণে ব্যয় উৎপাদন কমে গেছে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, দেশীয় অর্থনীতি একটা মন্দাভাব সৃষ্টি হবে। সো বিদ্যুতের ক্ষেত্রে আমি মনে করি যদিও আইএমএফ বলেছে যে এটা ভর্তুকি কমিয়ে আনতে হবে, আমি মনে করি কিছু ভর্তুকি বিদ্যুতে রাখতেই হবে। কারণ আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে অতীতে যখন আমরা ভর্তুকি দিয়েছি আমরা কিন্তু এই কথাই বলেছি যে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে বিদ্যুতে ভর্তুকি রাখতে হবে এবং এখন আমি মনে করি পরিস্থিতি সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব কিনা বিদ্যুতের দাম বারবার বাড়িয়ে? না, বিদ্যুতের দাম বাড়িয়ে তো এটা হবে না, কারণ আমরা জানি জ্বালানি বিদ্যুতের দাম বাড়লে একটা মারাত্মক বাজারে তার একটা মানে প্রভাব আসে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে হয়তো বিদ্যুতের দাম বাড়লে যেটা জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনের মূল্য বৃদ্ধির কারণে নিত্য নৈমিত্তিক জিনিসের দাম ইমিডিয়েটলি বেড়ে যায়। যেদিন বৃদ্ধি পায় তার পরের দিনই বাজারে সব বিরাট মূল্যস্ফীতি চলে আসে, যেটা আমরা অগাস্ট 21-এর যে বিদ্যুতের জ্বালানির দাম হঠাৎ করে অনেক বেড়ে গেল তার প্রেক্ষিতে একটা বিরাট মূল্যস্ফীতি আমরা দেখেছিলাম। বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয় সেটা 1-2 মাসের ডিলে আছে, কারণ ম্যানুফ্যাকচার গুডগুলো বাজারে আসতে এবং তার দাম বৃদ্ধি করতে একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা মূল্যস্ফীতিতে বড় একটা আঘাত করে। ধন্যবাদ। রফিকুল বাশার এবং অধ্যাপক ডক্টর ম তামিমকে অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশ্লেষণের জন্য। চলে যাচ্ছি পরবর্তী খবরে। 2040 সালের মধ্যে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে চলমান অবকাঠামো খাতের প্রকল্পগুলোর মধ্যে যোগাযোগ খাতকে এবারও গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে মেগা প্রকল্প ও যোগাযোগ অবকাঠামো খাতের বরাদ্দের চিত্র জানাচ্ছেন লায়লা নওশিন। অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্নের জন্য দেশের 8টি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে ঘোষণা করেছিল সরকার। তার জন্য কিন্তু প্রতি বছর বাজেটে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ থাকতো এই প্রকল্পগুলোতে। এবারের বাজেটেও তার ব্যতিক্রম নয়, তবে অর্থনীতির সংকটের এই মুহূর্তে নতুন কোনো মেগা প্রকল্প না নিয়ে চলমান মেগা প্রকল্পগুলোকে শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। দর্শক চলুন এবারের বাজেটে মেগা প্রকল্পগুলোর বরাদ্দের চিত্র দেখে আসা যাক। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলের মতো যোগাযোগ খাতের মেগা প্রকল্প ছাড়াও অন্যান্য অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি বেশ কিছু প্রকল্প। আর প্রকল্পের মেয়াদ বাড়ায় খরচও বেড়েছে অনেক।
আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন করা হয়। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়, যেখানে গত অর্থ বছরে এ খাতে ছিল 85,191 কোটি টাকা। চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বরাদ্দ 3,796 কোটি টাকা, মেট্রো রেলের লাইন 1-এর জন্য বরাদ্দ 3,594 কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ 3,544 কোটি টাকা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ের জন্য বরাদ্দ 3,535 কোটি টাকা, 5টি হাসপাতাল 500 শয্যা উন্নতিকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 3,000 কোটি টাকা। রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা এমআরটিএ ও বিআরটিএ কে গুরুত্ব দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে 12টি এক্সপ্রেসওয়ে নির্মাণ ও 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মেট্রো রেলের এমআরটি লাইন 6-এর পাশাপাশি এমআরটি লাইন 1 ও এমআরটি লাইন 5-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এমআরটি লাইন 6 উত্তরা হতে মতিঝিল পর্যন্ত চালু করা হয়েছে, যা দ্রুতগামী, দূষণমুক্ত, সময় সাশ্রয়ী, অত্যাধুনিক নগর পরিবহন হিসেবে নারী পুরুষ সকলের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। পদ্মা সেতু কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয়েছে আগেই। বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলমান রয়েছে। গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার বিআরটি লেনের কাজও এগিয়ে চলছে। রেল খাতের উন্নয়নে বেশ কিছু মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। আগামী অর্থ বছরে নতুন 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রো লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ রেল পরিবহনে যুক্ত হবে। নৌ পরিবহনের সক্ষমতা বাড়াতে নদীবন্দরের অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে। পায়রা সমুদ্র বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরেও বড় অঙ্কের বরাদ্দ রয়েছে। ঢাকার চারপাশে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ ঘিরে আরও 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে। বেসামরিক বিমান পরিবহনেও নেওয়া হয়েছে প্রকল্প। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতিকরণেও বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। অপার সম্ভাবনাময় আগামীর পথে ইনশাআল্লাহ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আগামী 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গত 2023-24 অর্থ বছরে এই বরাদ্দ ছিল 38,051 কোটি টাকা। স্বাস্থ্য খাতের এই বরাদ্দ নিয়ে প্রতিক্রিয়া জানাতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা। তার সঙ্গে কথা বলবেন জান্নাতুল বাকিয়া কেকা। স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ এবার 41,407 কোটি টাকা। আমরা যেটা জানি যে সচরাচর আগের বছরে যে বাজেট বরাদ্দ হয় তার পরের বছরে মোটামুটি 9 থেকে 10% বেশি বাড়ানো হয়। সেই সেন্সে এবার কিন্তু এই বাজেটটা বরাদ্দ করা হয়েছে। তবে আমরা যেটা জানি যে বাংলাদেশে যে জিডিপির 1% কম স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, আর মোট বাজেটের 5% কম কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়ে থাকে। আর যেমনটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু জনগণের স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের জন্য একটি সুপারিশ বা পরামর্শ যেটা বলি সেটা দিয়ে থাকেন, সেটা হলো যে জিডিপির কমপক্ষে 3 থেকে 5% কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। আর মোট বাজেটের 12 থেকে 15% বরাদ্দ করলে একটা দেশের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা জনগণের যেটা প্রয়োজন সেটা কিন্তু করা সম্ভব। আর আরেকটি কথা যেটা হলো যে বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য খাতে মানুষের পকেট থেকে যে ব্যয়টা হয় সবচেয়ে বেশি, এবং সেটা কত শতাংশ, প্রায় 67%। সেই হিসেবে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশ বা বিশ্বের বিভিন্ন দেশ, যে দেশগুলো বাংলাদেশের চেয়ে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত দুর্বল, সেসব দেশেও কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট জিডিপির একটি যে শতাংশ অথবা বাজেটের মোট বরাদ্দের তুলনায় কিন্তু বেশি থাকে, কিন্তু এদিক থেকে বাংলাদেশে কম। সুতরাং বাংলাদেশের মানুষের যেটা হয় যে স্বাস্থ্য খাতে নিজেদের পকেট থেকে বিপুল
পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। বাংলাদেশে আমি যেটা বললাম যে ৬৭%, এটা গত কিছুদিন আগের রেজাল্ট, এটা মানে ব্যয় বাড়লে আরও বেশি হবে হয়তো। আর বাংলাদেশের তুলনায় যদি আমি প্রতিবেশী বিভিন্ন দেশে দেখি, সেখানে কিন্তু সেসব দেশে যেমন ভারতে ব্যক্তিগতভাবে চিকিৎসা খাতে ব্যয় হয় ৬২%, পাকিস্তানে ৫৬%, ভুটানে হচ্ছে ৪২%, শ্রীলঙ্কায় ৪৭%। একইভাবে সবচেয়ে কম ব্যয় হয় কিন্তু মালদ্বীপে ১৮%। এই যে বাংলাদেশে এইবারে বাজেটে যে বরাদ্দটা হলো, সেই বরাদ্দ দিয়ে কি বাংলাদেশের মানুষের যে পকেট থেকে রোগ হলেই যে নিজের গাভীটা বিক্রি করে অথবা জমিটা বিক্রি করে মানুষ যেভাবে স্বাস্থ্যের জন্য খরচ করে, সেই ব্যয়টা কমানো সম্ভব কিনা, সেই প্রশ্নটা আমি করতে চাই ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক নাসরিন সুলতানা। আপনি যেমনটা দেখছিলেন আমাদের স্লাইডে, আসলে কি সম্ভব এবারে যে বাজেটে বরাদ্দ হলো সেই টাকা দিয়ে মানুষের পকেটের খরচটা কমানো সম্ভব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলেছেন, আমাদের যেটা টোটাল বাজেট সেটি আমাদের গত বছরের বাজেটের সঙ্গে কম্পেয়ার করে দেখা যাচ্ছে 4.6% বেড়েছে। বাট আমরা যদি স্বাস্থ্য খাতের বাজেটটা দেখি, স্বাস্থ্য খাতের বাজেট কিন্তু 8.8% বেড়েছে। মানে ন্যাশনাল বাজেট যে হারে বেড়েছে তার চেয়ে কিন্তু বেশি হারে বেড়েছে। বাট বাংলাদেশে যেটা হয়, যখন বাজেট দেওয়া হয়, বাজেট সাথে ইনক্রিমেন্টাল হারে বাড়ানো হয়, যে 5 থেকে 10%। আমরা এখনও তার মধ্যেই আছি। বাট বড় বিষয় হচ্ছে যে WHO বলছে যে একটি দেশের জনগণের যে মৌলিক যে স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত করতে হয়, তাহলে তাদের স্বাস্থ্য বাজেট হওয়া উচিত 10% অ্যাবাভ, 10 থেকে 15%। আবার পার ক্যাপিটা হেলথ কেয়ার এক্সপেন্ডিচার হওয়া উচিত $88। সেখানে বাংলাদেশে বর্তমানে পার ক্যাপিটা টোটাল হেলথ এক্সপেন্ডিচার $55। সেটা অলমোস্ট মানে অর্ধেকের একটু বেশি আছে আর কি, অর্ধেকের কম আছি আমরা। তারপর যদি আমরা দেখি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আমাদের একটা বড় যে ঘাটতি, যেখানে আমাদের যে টোটাল যে স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে, তা বড় একটি অংশ যাচ্ছে আমাদের নিজের পকেট থেকে, ব্যক্তির পকেট থেকে, এবং তার পরিমাণ হচ্ছে বর্তমানে 68.5%। এবং এই যে 68.5% ব্যক্তির পকেট থেকে যায়, তার বড় একটি অংশ যাচ্ছে মেডিসিনের খরচ, ঔষধের খরচ। তো এখন এই যে আপনার হাই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কারণে আমাদের প্রতি বছর প্রায় 25% বা 24% জনগণ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে যাচ্ছে, এবং প্রায় 4.5% জনগণ পভার্টি লাইনে নিচে যাচ্ছে। কাজে আমাদের যে এই যে বাজেট দেওয়া আছে, আমি শুধু বাজেট বাড়ানোর জন্য বলছি না, যে WHO যে গাইডলাইন সে অনুযায়ী বাজেট বাড়ানো উচিত, কিছুটা বেড়েছে। বাট আমাদের সবচেয়ে বড় যে জায়গায় হাত দিতে হবে সেটা হচ্ছে বাজেটের ইউটিলাইজেশন। কারণ বাজেটটা চাইলেই কিন্তু বাড়ানো যায় না। বাজেট বাড়ানোর জন্য জায়গা তৈরি করতে হবে, সেটা হেলথ সিস্টেমে ওয়ার্ক করতে হবে। যেমন আমি বলছি যে স্বাস্থ্য কিন্তু অন্যান্য গুডসের মতো না। যখন একটা স্বাস্থ্য সেবা দিতে হবে, তখন আমাদের ইনপুট মিক্সের কথা বলছি। ইনপুট মিক্স মানে হচ্ছে এখন ডক্টরের সঙ্গে তার যে সহযোগী আছেন, তার সঙ্গে নার্স লাগবে, তার যে সাপোর্টিভ স্টাফ লাগবে, সব কিছুই দরকার আছে। কিন্তু আমরা যদি আমাদের যে মানে বাংলাদেশের যদি যে হেলথ ওয়ার্কফোর্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাই আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, প্রতি শ্রেণীতে অনেক ধরনের আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে। 3 ধরনের আমাদের হেলথ ওয়ার্কফোর্স। একটা হচ্ছে সরকারের স্যাংশন পোস্ট, আর একটা হচ্ছে ফিল্ড পোস্ট, আর একটা হচ্ছে ভ্যাকেন্ট পোস্ট। আমাদের প্রায় 4th ক্লাস এমপ্লয়ের অলমোস্ট 44% কিন্তু বর্তমানে ভ্যাকেন্ট আছে। এত ভ্যাকেন্ট থাকা অবস্থায় কিন্তু আমরা যে ইনপুট মিক্সকে বলছি আমরা, সেটি কিন্তু সম্ভব না। আমি একবার বান্দরবানে গিয়েছিলাম, সেখানে দেখেছি একজন অ্যানেস্থেসিওলজিস্ট আনতে গিয়ে হেলিকপ্টার করে তাকে আনতে হয়েছে একটা মাকে ডেলিভারি করার জন্য। কাজে আমাদের সেই ইনপুট মিক্সটা প্রপারভাবে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং 2030 সাল নাগাদ যে টার্গেটটা আছে, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনার স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হচ্ছে, সেই বরাদ্দটা কিন্তু সুষ্ঠুভাবে ব্যয় করার কথা বলা হচ্ছে। সেই ব্যয়টাও কিন্তু করা হচ্ছে না। সেইখানে মানে সীমাবদ্ধতাগুলো কি কি আছে? জি বলছি। আমি একটা তো বলেছি যে আমাদের যে অ্যালোকেশন করা হয়েছে, যেটা বরাদ্দ করেছে, বড়টা সেখানে খরচ করা যাচ্ছে না। নাম্বার 1 হচ্ছে আমাদের যে টেন্ডারিং বা প্রকিউরমেন্টের প্রসেস। আমরা যদি অপারেটিং বাজেটের কথা বলি, অপারেটিং বাজেটে 4টি কোড আছে। একটি ধরেন স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, আরেকটি আছে সাপ্লাই যে কেনাকাটা আছে, আরেকটি আছে ট্যাক্সেস 38 কোড বলে, আর 41 হচ্ছে ক্যাপিটাল ইকুইপমেন্ট। আমাদের বড় যে একটা অংশ অপারেটিং বাজেটে একটা অংশ খরচ হয়ে যায়, 10 থেকে মাত্র 12% ফাঁকা আনইউটিলাইজ থাকে। বাট যদি আমরা ডেভেলপমেন্ট বাজেট দেখি, ডেভেলপমেন্ট বাজেটে প্রায় 15 থেকে 20% আনইউটিলাইজ থাকে। এর অনেকগুলো কারণ আছে। যখন ডেভেলপমেন্ট বাজেটের দিকে দেখি, ধরেন একজন পিডি নিয়োগ করতে হয়, অনেক সময় ল্যান্ড ইকুইজিশন, তারপরে আপনার রিকুইজিশন করতে হয়, ল্যান্ডকে কিনতে হয়, তার মাটি ভরাট করতে হয়, এরকম বিভিন্ন কারণে অনেক সময় অনেক দেরি হয়ে যায়। আরেকটি বড় জিনিস হচ্ছে যে আমাদের অনেক অডিট অবজেকশন আছে। যখন ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে বা অপারেটিংয়ের কেনাকাটার ক্ষেত্রে যখন আসে, তখন দেখা যাচ্ছে ম্যানেজাররা যারা আছেন, অনেক সময় তাদের অডিট অবজেকশনের কারণে অনেক সময় ঠিকমতো টাকাটা খরচ করতে পারছেন না। তারপর এই যে প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক কমপ্লেক্স, অনেক কমপ্লিকেটেড, দীর্ঘমেয়াদী লাগে। কাজে আমরা বলছি এক্ষেত্রে যদি অটোমেশন করা হয়, তারপর যদি ম্যানেজারদের স্কিল বাড়ানো হয়, তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তারপর পাবলিক প্রকিউরমেন্ট যে রুলটা আছে সেটাকে যদি রিল্যাক্স করে দেওয়া হয়, তাহলে কিছুটা হয়তো ইন্টিগ্রেশন বাড়ানো সম্ভব।
এই বাজেটে একটি ভালো দিক আমি যেটা দেখলাম সেটা হলো যে স্বাস্থ্য খাতে প্রায় গবেষণামূলক কাজের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা একটি ভালো দিক। আরেকটি ভালো দিক হলো জরুরি জনস্বাস্থ্য সমস্যা যেমন ডেঙ্গু হতে পারে বা আমরা দেখেছি করোনার মতো বড় মহামারী ঘটেছে, এরকম যদি হয় সেসব ক্ষেত্রে কিন্তু আরও 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা একটু আশার দিক। আর সার্বিকভাবে বাজেট বাস্তবায়ন করা এবং সময় মতো বাজেটের অর্থ ছাড় করাটাও কিন্তু স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুশরা। জি, কেকা এবং অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে আলোচনার জন্য। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী মানুষের সংখ্যা ও কর্মসূচির পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। 2024-25 অর্থ বছরে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 1,30,000 কোটি টাকার বেশি। রোকসানা আমিনের রিপোর্ট। বাজারে চাল থেকে শুরু করে দরকারি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে হিমশিম খাচ্ছেন ঢাকা শহরে খেয়ে পড়ে বেঁচে থাকা নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো। তাই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, দুস্থ নারী, হিজড়া, চা শ্রমিক সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাওয়া মাথায় রেখে বাজেট উত্থাপন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী 2024-25 অর্থ বছরে 1,36,026 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে 1,26,272 কোটি টাকা ছিল। মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় প্রান্তিক মানুষের জন্য অগ্রাধিকারের কথা বলছে সরকার। চলতি অর্থ বছরে এগুলোতে বরাদ্দ 43,389 কোটি টাকা। আগামী অর্থ বছরে 4,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা 15,04,800 জন হতে 16,55,280 জনে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লক্ষ বৃদ্ধি করে 60,01,000 জনে উন্নীত করা হবে এবং এ বাবদ 4,351 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান 25,75,000 জন থেকে বৃদ্ধি করে 27,75,000 জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে 3,67,52,000 উপকারভোগীর জন্য খাদ্য নিরাপত্তা ও কর্মসৃজন কর্মসূচিতে TRGR, OMS, VGF সহ 11টি বিষয়ে 16,814 কোটি টাকা বরাদ্দ রয়েছে চলতি অর্থ বছরে। আগামী 24-25 অর্থ বছরে চলতি বরাদ্দের সাথে 2,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিল অর্থ বিভাগ। প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থ বছরে ভাতাপ্রাপ্তের সংখ্যা 29 লক্ষ থেকে বৃদ্ধি করে 32,34,000 জনে উন্নীত করা হবে। আগামী অর্থ বছরে বর্তমানে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় 123টি কর্মসূচি রয়েছে, যা বাস্তবায়নের দায়িত্ব 24টি মন্ত্রণালয় ও বিভাগের। 29% পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে বলা হলেও এ খাতে প্রকৃত উপকারভোগীদের পুরো তথ্য নেই সরকারের কাছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষা খাতে এবার টাকার অঙ্কে বাজেট বরাদ্দ বেড়েছে। শতাংশের হিসেবে বেড়েছে খুবই সামান্য, তবে জিডিপির হিসেবে এই বরাদ্দ কম। চলতি অর্থ বছরে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11.88%, যা গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেশি। যদিও খাতওয়ারি বরাদ্দ বিভাজনে শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে 12.8%। শিক্ষা খাতের এই বরাদ্দ নিয়ে বিশ্লেষণ জানাতে স্টুডিওতে আছেন শিক্ষা গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে কথা বলবেন আমাদের সহকর্মী মোস্তফা মল্লিক। অনেক ধন্যবাদ বুশরা। সেটি হচ্ছে যে একটা সুসংবাদ প্রথমে দিয়ে নেই। শিক্ষা খাতে গেল কয়েক বছরে যত বাজেট বরাদ্দ হয়েছে, আমরা দেখেছি যে প্রথম বছরে যে বরাদ্দ তার চেয়ে পরের বছর কিছুটা কমে, তার পরের বছরও, অর্থাৎ কমের দিক দিয়েই আছি। অর্থাৎ যদি আমরা শতাংশের হিসেবে ধরি তাহলে সেটা কমে এবং অঙ্কের হিসেবে ধরলে সেটা বাড়ে। তবে এবার কিছুটা ব্যতিক্রম, বেড়েছে তবে সেটা খুবই সামান্য। তবে বিশ্লেষণটা আমরা একটু করতে চাই, সেটি হচ্ছে যে চলতি যে এখন যে প্রস্তাবিত যেটা বাজেট, সেখানে মোট বরাদ্দ চাওয়া হয়েছে 94,710 কোটি টাকা,
অর্থাৎ এটা হচ্ছে মোট বরাদ্দের 11.88%। এরপরে যদি আমরা চলে যাই তাহলে দেখব যে গত বছরে এই বরাদ্দটা ছিল হচ্ছে, অর্থাৎ এখন যেটা চলছে 2023-24 অর্থ বছর 88,163 কোটি টাকা, অর্থাৎ এটা কিন্তু মোট বাজেটের 11.57%। যদি পরবর্তীতে চলে যাই, অর্থাৎ আমরা যদি বাজেটটা বিশ্লেষণ করি যে কোন খাতে কত দেওয়া হয়েছে, তাহলে আমরা দেখব যে এবার প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ চাওয়া হয়েছে 38,819 কোটি টাকা, যেটা 2023-24 অর্থ বছরে চাওয়া হয়েছিল 34,722 কোটি টাকা। এবং আরও যদি আমরা দেখি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় এবার চাওয়া হয়েছে 40,108 কোটি টাকা, যেটা 2023-24 অর্থ বছরে চাওয়া হয়েছিল 42,839 কোটি টাকা, অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখি যে কিছুটা বেড়েছে। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে কারিগরি ও মাদ্রাসা, সেটাই চাওয়া হয়েছে এবার 11,783 কোটি টাকা, যেটা 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে কারিগরি শিক্ষায় আমরা, অর্থাৎ বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সরকার একটা তার যুগোপযোগী টেকসই নীতিমালা গ্রহণ করেছে এবং তারা চাইছে যে 2030 সালের আগেই কারিগরি শিক্ষায় 50% শিক্ষার্থী ভর্তি হোক। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কারিগরি এবং মাদ্রাসা আবার দুটো একই জায়গায়, সেক্ষেত্রে এই বরাদ্দটা আসলে যথেষ্ট কিনা। সব কিছু মিলে ডক্টর মোস্তাফিজ, আপনাকে এই প্রশ্নটাই করতে চাই যে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবারের এই বাজেটকে? ধন্যবাদ মল্লিক। যেটি হচ্ছে যে এবারকার যে বাজেটটি সেটি একেবারেই গতানুগতিক। আমরা যদি গত 10 বছরের বাজেট অ্যানালাইসিস করি, শিক্ষার ক্ষেত্রে কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না। যেটুক আপস অ্যান্ড ডাউন হয় সেটি কিন্তু ইনফ্লেশন রেটের কারণে চেঞ্জ হয়। এবার যে বাজেট আপনি দেখবেন প্রাথমিকে যে 4,000 কোটি টাকার কাছাকাছি বেড়েছে, সেটি কিন্তু দেখবেন 30,000 শিক্ষক নিয়োগ করা হচ্ছে এদের বেতন ভাতার কারণে। আপনি দেখবেন সেকেন্ডারিতে 2,000 কোটি টাকার কম 1,500 কোটি টাকার মতো বেড়েছে এবং কারিগরি ও শিক্ষাতে 1,000 কোটি টাকার মতো বেড়েছে। এই যে টোটাল 6,500 কোটি টাকা বেড়েছে, সেখানে দেখবেন কারিগরি ও মাদ্রাসাতে 53টি মাদ্রাসাকে এমপিভুক্ত করা হয়েছে, 492টি মাদ্রাসাতে মাল্টিমিডিয়া স্থাপন করা হয়েছে। তো এখন আমরা যদি দেখি এই বাজেট হচ্ছে গতানুগতিক, এখানে অবকাঠামোর পারপাসে খরচ হচ্ছে, শিক্ষকদের পরিচালন ব্যয় যে বেতন ভাতা সেখানে খরচ হচ্ছে। প্রকৃত অর্থে কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা যেটি আমাদের এসডিজির ইস্যু, সেখানে সেভাবে কোনো প্রতিফলন দেখা যায় না। ডক্টর মোস্তাফিজ, বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক একটা সনদে স্বাক্ষর করেছে এবং সেখানে বাংলাদেশ কিন্তু অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ বলছে যে আমরা যে বাজেটে যেটা বরাদ্দ করব সেটা হচ্ছে জিডিপির 4 থেকে 6% কিংবা মোট বাজেটের 15 থেকে 20%। আমরা কখনোই এই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারিনি, কেন? আমরা অঙ্গীকার বাস্তবায়ন করতে পারিনি কেন, এটি একটা হচ্ছে $1,000,000 কোশ্চিন। আমাদের কি বাস্তবায়ন করার মতো কোনো ইন্টেনশন ছিল? আমরা প্রতিবারই দেখেন বাজেট হচ্ছে জিডিপির 2-এর আশপাশ ঘুরছিল, এবার কিন্তু জিডিপির 1.7-এ নেমে এসেছি। তাহলে এই যে চিন্তা, আপনি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে যদি দেখেন, সেখানে জিডিপির হিসেবে তো গেলবারের চেয়ে আমাদের এবার কমে এসেছে। গতবার ছিল 1.76, এবার 1.7, সিগনিফিক্যান্ট। এই যে আমার কাছে মনে হয় যে এই যে আপস অ্যান্ড ডাউন, এটি একটি খেলা। এখানে আসলে শিক্ষার উন্নয়নের জন্য সেভাবে তেমন কোনো পরিবর্তন আসছে না। জিডিপি নিয়ে আপনাকে একটি কথা বলি, সরকারের যদি এই জায়গায় ইন্টেনশন থাকতো তাহলে গ্র্যাজুয়ালি একটি বাড়ার কথা ছিল, 2 থেকে 2.25 থেকে 2.5 এভাবে হতো। দেখুন নেপালের মতো একটি কান্ট্রি, তারা কিন্তু 6-এর কাছাকাছি পৌঁছে গেছে, 5.8 এখন। আপনি ভুটানের মতো একটা কান্ট্রি, তারা কিন্তু 8-এর কাছাকাছি চলে গিয়েছে। আপনি কোনো দেশ তো শুধু উচ্চশিক্ষাতেই যে বরাদ্দ সেটা আমাদের চেয়ে কয়েক গুণ অনেক বেশি, কিন্তু ওদের শিক্ষার্থীর তুলনায় দেখবেন আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। আমাদের যে শিক্ষার্থীর পরিমাণ, আমাদের অনেক পৃথিবীতে দেশ আছে তাদের টোটাল পপুলেশনও এত না। আমি সবশেষ আপনাকে যে প্রশ্নটি করে শেষ করব সেটি হচ্ছে যে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের একটা বিষয় আছে, একাধিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, কারিগরি শিক্ষায় সরকার গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ কিছু পরিকল্পনা ঘোষণা করেছে। সবকিছু কি বাস্তবায়ন করা সম্ভব এই বিশাল জনবলের বেতন দিয়ে, অবকাঠামো উন্নয়ন করে? কি মনে করছেন? আমি যেটিকে মনে করি যে ঘোষণা করা হয়েছে, কমিটমেন্ট আছে, কিন্তু কমিটমেন্টের সাথে যদি আমার যে সাধ্যের যে বিষয়, সেই সাধ্যের জায়গায় আমাদের ঘাটতি রয়েছে। কেননা আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের তুলনায় বাজেটের যে বরাদ্দ থাকা উচিত সেই জায়গায় পর্যাপ্ত বরাদ্দ হয় নাই। এটাকে আরও রিসাফল করে বরাদ্দ যদি বাড়ানো যেত তাহলে আমাদের এই জায়গাগুলোকে হয়তো আমরা অ্যাটেন্ড করতে পারতাম, অ্যাড্রেস করতে পারতাম। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজ। বাজেট সম্পর্কে একটা সুসংবাদ হচ্ছে যে শিক্ষা বাজেট নিয়ে সরকার যে অগ্রাধিকার ভিত্তিতে 17টি বিষয় ঘোষণা করেছে, 17টি খাত, সেখানে কিন্তু অবশ্য এই শিক্ষা বাজেটটা অনেক এগিয়ে রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকার যে অঙ্গীকার করেছে আন্তর্জাতিকভাবে শিক্ষা বাজেট বরাদ্দের ক্ষেত্রে সেটি রক্ষা করা সম্ভব। চলে যাচ্ছে স্টুডিওতে।
মল্লিক এবং ডক্টর মোস্তাফিজুর রহমান দুজনকেই ধন্যবাদ শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে আলোচনার জন্য। এবারের বাজেটে কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণী সম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজেট বক্তৃতায় বাংলাদেশের কৃষি খাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষি খাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। বিভিন্ন প্রকার ফসলের উন্নত এবং জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারের ভর্তুকি চলমান রাখার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহ দিতে নানা উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। সরকারের কৃষি বান্ধব নীতির ফলে ধান, ভুট্টা, আলু, সবজি ও ফল সহ অন্যান্য ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। কৃষির মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নও নানা পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী, যার মূল উদ্দেশ্য একটাই, এই দুই খাতে উৎপাদন বাড়ানো। দেশের ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, কৃষি খাতের উন্নয়নে বাজেটে ভর্তুকির প্রণোদনা সহ নানা পদক্ষেপের কারণে দেশের কৃষি এগিয়ে গেছে বহুদূর। মাননীয় প্রধানমন্ত্রী টিএসপি সার ৮২ টাকা ছিল, উনি কমিয়ে এটা ২২ টাকা করেছেন। ডিএপি সার ৯০ টাকারটা উনি করেছেন ২৫ টাকা। পটাশিয়াম ৬০ টাকারটা করেছেন ১৫ টাকা। ফলশ্রুতিতে প্রতি বছর ৭-৮ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। কৃষি যন্ত্রপাতির উপর যে আমরা ভর্তুকি দিচ্ছি ৩,০০০ কোটি টাকা। কৃষিটাকে একটা আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য, প্রক্রিয়াজাত বাণিজ্যকরণ করার জন্য এই সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে কোনো মুখে বলা নয়, বাস্তব এগুলোকে রূপ দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হচ্ছে। কর্মসূচি না হচ্ছে, কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে। করোনার ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার পেছনের বড় শক্তি দেশের কৃষি ও কৃষক। তবে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও এসব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতির জন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলোই যে দায়ী, একথা সবাই জানেন। তাই কৃষিখাতে সরকারের ধারাবাহিক ভর্তুকি বা প্রণোদনা তখনই কাজে আসবে যখন কৃষক এসব সিন্ডিকেটকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে ভোক্তার কাছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব দিয়ে বাজেট পেশ হয়েছে। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না, বরং গত কয়েক অর্থ বছরের পরিসংখ্যানে উল্টো চিত্রই দেখা গেছে। ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উন্নয়ন ও পরিচালনে ২,১৩০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের চেয়ে ৪৯১ কোটি টাকা বেশি হলেও মোট জলবায়ু সম্পৃক্ততার হার কমেছে প্রায় ৪%। বাজেটে জলবায়ু উন্নয়ন সম্পৃক্ততার হার কমে দাঁড়িয়েছে ৪৫.৪১%। গত অর্থ বছরে যা ছিল
51.89%, আর পরিচালন খাতে বরাদ্দ বেড়েছে মাত্র 0.08%। 2024-25 অর্থ বছরে জলবায়ু সম্পৃক্ত 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 42,000 কোটি টাকার বেশি, যা মোট জাতীয় বাজেটের 10.09%। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP, বাংলাদেশ ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে। এবার 6টি থিমেটিক এরিয়ায় 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সম্পৃক্ত বাজেটে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দের বিপরীতে সর্বনিম্ন বরাদ্দ বেড়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট খাতে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে 100 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বুড়িগঙ্গা, তুরাগ সহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ, প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী, বায়ু দূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর মাঝে অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। 2024-25 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ গত অর্থ বছরের তুলনায় বেড়েছে 490 কোটি টাকা। মিথিলা নাসরিনের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ নির্মাণে 4টি বিষয়কে ভিত্তি হিসেবে ধরেছে সরকার। এতে আছে স্মার্ট নাগরিক, অর্থনীতি, সরকার ও সমাজ ব্যবস্থা। চলতি 2023-24 অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ 2,383 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় 2,873 কোটি টাকা, অর্থাৎ গত বছরের তুলনায় বেড়েছে 490 কোটি টাকা। 2022 সালের তুলনায় তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়ে হয়েছে 1,146 কোটি টাকা। সব মিলিয়ে এই খাতের বরাদ্দ বিগত কয়েক বছরেই বেড়েছে। বিগত 1.5 দশকে বাংলাদেশের সামাজিক আর্থিক ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ, স্বাস্থ্য বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। অন্যদিকে এই বছরের বাজেটে তথ্য প্রযুক্তি খাতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই খাতটি করমুক্ত থাকা বা না থাকার বিষয়টি। আগামী 3 বছরের জন্য অর্থাৎ 2027 সাল পর্যন্ত এই খাতের মোট 24টি পরিষেবাকে কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এটা লুটেরাদের বাজেট, লুটপাটের জন্যই নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘাটতি পূরণে সরকার বিদেশ থেকে ঋণ নেবে আর ব্যয় মেটাতে জনগণের উপরই চাপ পড়বে। খাদ্যদ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে। অর্থাৎ আপনার পকেট কাটার জন্য, এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে। জনগণের সরকার না থাকলে, কোনো যদি আপনার জবাবদিহিতা না থাকে, কোনো যদি আপনার অ্যাকাউন্টেবল না থাকে, আজকে সেই অবস্থায় তৈরি হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চলমান সংকটে প্রস্তাবিত বাজেট সাহসী ও গণমুখী বাজেট। জনগণের কল্যাণের কথা মাথায় রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে এই বাজেট বাস্তবসম্মত। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনার সরকার। মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ, সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিকভাবে আমার মনে হয় এটা জনগণের কল্যাণে যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি, সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটে পরিলক্ষিত হয়েছে। আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে সব কিছু চলে আসবে। ফোকাস করা হচ্ছে যে মানুষের উপরে কষ্ট যেন লাঘব হয়, মূল্যস্ফীতি যেন কমে এবং ট্যাক্স রেট যেন বাড়ানো যায়। এভাবে আর উন্নয়নের যে গতি পেস, এটা যাতে কমে না যায়। প্রিয় দর্শক, এবার নিও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। কাপ নিয়ে নতুন আর কি আপডেট আছে আপনার কাছে? বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আগামী 9 জুন রবিবার তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো শনিবার শপথ নেওয়ার কথা জানালেও তা পরিবর্তন করে রবিবার নেবেন বলে জানায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় নাটক শাকিন শারিশুরি। সালাউদ্দিন লাবলু পরিচালিত আলোচিত নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। নাটকটি 2009 সালে চ্যানেল আইতে প্রচারিত হয়। নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সীমানা, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা সহ অন্যরা। সম্প্রতি এ নাটকে কাকলি চরিত্র রূপায়ণকারী অভিনেত্রী সীমানা মারা গেছেন। তাকে হারিয়ে শোক প্রকাশ করেছেন শাকিন শারিশুরি নাটকের সহশিল্পীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দেখতে পারবেন দর্শকরা। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ। ইটালিতে মানবাকৃতির এক রোবট তৈরি করা হয়েছে, যা কাছের অথবা দূরের যে কোনো কিছু পর্যবেক্ষণের কাজ করতে পারে। এছাড়াও এই রোবট রেস্টুরেন্টে, বাড়ি পাহারা, কলকারখানা ও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। সম্প্রতি ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি তৈরি করেছে। এবার রয়েছে কৃষি সংবাদ। অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনতে পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জমি অনাবাদি ফেলে না রাখার এই উদ্যোগ সফল করতে মাদারীপুরের শিবচরে 300 কৃষককে 21 ধরনের সবজি বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। বৃক্ষরোপণ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশে সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইস্টার্ন ব্যাংক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লে পেন স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এমন কর্মসূচিতে পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজায়নে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ বাড়ানোর আশা আয়োজকদের। দেশজুড়ে ইস্টার্ন ব্যাংকের 85টি শাখা এবং 36টি উপশাখা থেকে এই কর্মসূচি পালন করা হবে। সে সময় ছিলেন প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, স্কুলের অধ্যক্ষ সারাবান তাহুরা, শিক্ষক ও শিক্ষার্থী, ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন এবং সাস্টেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম খোরশেদ আলম এবং অন্যরা। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব।
বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে।